তামিলনাড়ুর ছোট্ট শান্ত একটা গ্রাম। আর সেই গ্রামে থাকা মানুষজনের জীবনযাপনও খুব সাধারণ ছিল। কিন্তু শান্ত নিরিবিলি সেই গ্রামে হঠাৎ করেই অন্ধকার নেমে আসে। কারণ বেশ কিছুদিন যাবৎ সেই গ্রাম থেকে একের পর এক মহিলারা রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাচ্ছিল। এরপরে হঠাৎ করেই একদিন রাতের বেলা একটি ছোট্ট মেয়েও নিখোঁজ হয়ে যায়। কিন্তু কেন? এর পেছনে কি এমন কারণ ছিল? অন্যদিকে সেই গ্রামেরই থাকার সাধারণ একটা মানুষের জীবন এমন রাতারাতি বদলে যায় যেটা হয়তো কেউ কল্পনাও করতে পারবে না। তো সেই গ্রামে থাকা একের পর এক মহিলারা কেন নিখোঁজ হয়ে যাচ্ছিল? সেই মেয়েটির সাথেই বা কি হয়েছিল? অন্যদিকে সেই লোকটার জীবন এভাবে বদলে গেল কেন? সেই সব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে আজকের মুভিতে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া থ্রিলার, সাসপেন্স আর টুইস্টে ভরা মুভি মানিথান দৈবমঙ্গলম। তো আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে জেলে একজন কয়েদিকে দেখানো হয়। রাঘবানের কোনো একটা কারণে জেল হয়েছিল, সেটা আমরা পরে জানতে পারবো। দেখা যায় রাঘবানকে পুলিশ কোথাও নিয়ে যাচ্ছিল, কারণ তার সাথে একজন এমএলএ দেখা করতে এসেছে। এরপরে রাঘবানকে এমএলএর কাছে নিয়ে আসা হয়। তারা একসাথে বসে কথা বলে। এমএলএ বলে, আমি জানি তুমি খুবই ভালো একজন মানুষ, কিন্তু তুমি কেন এত বড় একটা ক্রাইম করলে সেটা আমার জানা নেই। সেটার কারণটাই আমি জানতে চাই, যাতে করে আমি তোমাকে সাহায্য করতে পারি, এখান থেকে বের করতে পারি। রাঘবান বলে, আমাকে বের করার আগে আপনাকে শুনতে হবে আমি কেন এসব করেছি। এরপরেই ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে বেশ কয়েক মাস আগে। দেখা যায় জলাশয়ের ধারে নন্দিনী সহ আরও কয়েকজন ছেলে মেয়ে বসে বসে কিছু একটা গণনা করছিল। দেখা যায় সেখানে বসে নন্দিনী সহ বাকি ছেলেমেয়েরা 100 পর্যন্ত গুনে ফেলেছিল, কিন্তু তারপরও পানির নিচে থেকে রাঘবান উঠছে না। আসলে রাঘবান পানির নিচে এক নিঃশ্বাসে কতক্ষণ পর্যন্ত থাকতে পারে তারা সেটাই গুনছিল। নন্দিনী যখনই 100 পর্যন্ত গুনে ফেলে তখনই পানির নিচ থেকে রাঘবান উঠে পড়ে। পানির নিচ থেকে উঠেই রাঘবান নন্দিনীকে বলে, এবার তো আমার উন্নতি হয়েছে, বেশিক্ষণ থাকতে পেরেছি, তাই না? নন্দিনী বলে, হ্যাঁ সেটা পেরেছ, কিন্তু তোমার বয়সটাও তো দিন দিন বাড়ছে। বয়সটা 35-এর কোঠায় যেয়ে ঠেকলো। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত তুমি বিয়েটা করতে পারলে না। রাঘবান কিছুই বলে না। এদিকে দেখা যায় সেখানে তার আঙ্কেলও ছিল। বলে রাখা ভালো, এটা রাঘবানের আপন আঙ্কেল বা চাচা নয়। রাঘবানের বাবা মা ছোটবেলাতেই মারা গেছে, আর এরপরে এই চাচার কাছে এসে বড় হয়েছে। রাঘবানের আসলে আপন বলতে কেউ নেই, তার শুধুমাত্র এই দুঃসম্পর্কের চাচা ছাড়া। লোকটা বলছিল আর অপেক্ষা করা যায় না, এবার রাঘবনকে বিয়ে করতেই হবে, মেয়ে দেখা শুরু করতে হবে। অন্য একজন বলছিল, আজকাল মেয়ে দেখতে গেলে অবশ্যই ফটো দরকার, এই জন্য রাঘবনের একটা ফটো তোলা দরকার। কথাটা শুনতে পেয়ে নন্দিনী এসে বলে, আমিও যাব রাঘবন মামার ফটো তুলতে। রাঘবান বলে, ঠিক আছে। এরপরে রাঘবান নন্দিনী সহ বেশ কিছু বাচ্চাদের নিয়ে যেতে শুরু করে ছবি তোলার জন্য। রাঘবানের চাচা বলে, আমি গেলে হতো না? রাঘবান বলে, আপনি আপনার কাজ করুন, আমরা বাকিটা করে ফেলতে পারবো। কিছু দূর যাওয়ার পরেই একজন বৃদ্ধ মহিলার সাথে রাঘবানের দেখা হয়, আর সে বলে, তুমি আমাকে রেখে বিয়ে করতে যাচ্ছ? রাঘবান বলে, আরে না, তুমিই তো আমার প্রথম স্ত্রী, আর যদি বিয়ে করিও সে আমার দ্বিতীয় স্ত্রী হবে। আসলে এই গ্রামের সবাই রাঘবানকে অনেক ভালোবাসত, যেহেতু সে অনাথ ছিল, আর সে অনেক ভালো মনের একজন মানুষও ছিল। আর এভাবেই হাসি মজা করতে করতে তার গ্রামের ফটো স্টুডিওতে চলে আসে। সেখানে সে ছবি তুলতে যাবে, কিন্তু গোমরা মুখ করে বসেছিল। তখন নন্দিনী তাকে শিখিয়ে দেয় যে ছবি তোলার সময় হাসতে হয়। আর এ থেকে বোঝা যায় আসলে রাঘবান অনেক সহজ সরল টাইপের একজন মানুষ ছিল। যাই হোক, ছবি তুলে তারা সেখান থেকে চলে আসে। রাঘবান পড়ালেখা তেমন করতে পারেনি, তাই গ্রামে যখন যেমন কাজ পেত রাঘবান সেটাও করত। এছাড়া তার পার্মানেন্ট একটা ছোটখাটো দোকানও আছে। এর কয়েকদিন পরেই দেখা যায় রাঘবান আর তার চাচা সেই আইস ফ্যাক্টরির সামনেই কাজ করার পরে একটু রেস্ট নিচ্ছিল আর কথা বলছিল। আর তখনই দেখা যায় পাশেই দাঁড়িয়ে সেলভি বারবার রাঘবানকে দেখছিল। আসলে সেলভি তার ভাই এবং তার বোন এসেছিল রাঘবানকে দেখার জন্য। তারা পাত্রীপক্ষ ছিল, কিন্তু তারা আড়াল থেকে দেখতে চাইছিল যে রাঘবান আসলে মানুষটা কেমন। রাঘবান সেখানে ছোট্ট একটা দোকানে কাজ করছিল। দেখা যায় কাস্টমারের সাথেও সে খুব সুন্দর ব্যবহার করছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল সে একজন সৎ মানুষ। আর এই বিষয়গুলো সেলভি এবং তার ভাবির অনেক বেশি ভালো লাগে। কিছুক্ষণ পরেই সেলভির ভাবি তাকে জিজ্ঞেস করে, ছেলে কি তার পছন্দ হয়েছে? সেলভি হাসে, অর্থাৎ তার পছন্দ হয়ে গিয়েছিল। কিন্তু এদিকে সেলভির বড় ভাইয়ের রাঘবানকে পছন্দ হয় না। সেলভির বড় ভাইয়ের কথা হচ্ছে, রাঘবানের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না,
সোজাসুজি সে গরিব। অন্যদিকে সেলভিদের অবস্থা মোটামুটি ভালোই, আর এই জন্য সে বলে আমরা তোমার জন্য এর থেকে ভালো ছেলে বের করতে পারবো খুঁজে। আমরা আরো কয়েকটা ছেলে দেখি। সেলভি বলে হ্যাঁ, হয়তো রাঘবান গরিব, কিন্তু ওর ব্যবহার, সততা এই সব কিছু আমার ভালো লেগেছে। আসলে আজকাল টাকা পয়সার চাইতে একজন ভালো মনের মানুষ হওয়াটা জরুরি, আর আমার কাছে মনে হয় রাঘবান তেমনই একজন মানুষ। আর এই জন্য আমি ঠিক করেছি আমি ওকেই বিয়ে করব। সেলভির ভাবিও বলে যেহেতু সেলভির পছন্দ তুমি আর অমত করো না। সেলভির ভাই বলে ঠিক আছে, তাহলে আমিও রাজি। এদিকে দেখা যায় একজন বৃদ্ধ লোক সেই গ্রামের এই রাস্তা দিয়ে যাচ্ছিল। বৃদ্ধ লোকটা বাধ্য হয়ে সেখানে বসে পড়ে। কিছুক্ষণ পরেই দেখা যায় রাঘবান আর তার চাচা ফলের জুস নিয়ে তার দোকানের দিকেই যাচ্ছিল। বৃদ্ধ লোকটাকে ওইভাবে ক্লান্ত অবস্থায় বসে থাকতে দেখে রাঘবানের মায়া হয়, এজন্য বলে আমি কি আপনাকে একটু জুস দেব? বৃদ্ধ লোকটা বলে আমাকে জুস দিতে হবে না, তোমাদেরকে আমি কত করে বোঝাই এই গ্রামের রাস্তাটা একেবারেই ভালো নয়, গ্রামবাসীদের যে কোনো সময় বিপদ হতে পারে। তোমরা আমার সাথে যদি সবাই মিলে একটু কথা বলতে, আওয়াজ তুলতে, তাহলে হয়তোবা এই রাস্তাটাকে ঠিক করা যেত। কিন্তু গ্রামের কাউকে আমি বোঝাতেই পারছি না এই রাস্তাটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পরেই তার কাছে ঘটক চলে আসে আর বলে সুখবর আছে, তোমাকে তো মেয়ে পছন্দ করে ফেলেছে। রাঘবান বলে কি পছন্দ করে ফেলেছে? আমার ছবিটা কি মেয়ে দেখেছে? ঘটক বলে হ্যাঁ, তোমাকে দেখেই পছন্দ করেছে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়। নন্দিনী এবং বাকি বাচ্চারা বলে তাহলে আমরাও মেয়েটাকে দেখতে যাব। ঘটক বলে ঠিক আছে। এরপরেই দেখা যায় নন্দিনী এবং বেশ কয়েকজন বাচ্চা সেলভিদের বাড়িতে চলে আসে আর বলে আমরা মেয়ে দেখতে এসেছি। সেলভির ভাবি তাদের ভেতরে নিয়ে আসে। এরপরে যখন তারা সেলভিকে দেখে, এই পাকা পাকা বাচ্চাদের সেলভিকে অনেক বেশি ভালো লাগে। আর এরপরেই বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায়, আর কয়েকদিন পরেই দেখা যায় বিয়ের দিন চলেও আসে। আর অনেক ধুমধাম করে সেলভি এবং রাঘবানের বিয়েটাও হয়ে যায়। এদিকে থানায় দেখা যায় একজন লোক আসে। বেচারাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল, আর একজন পুলিশ অফিসারকে বলছিল স্যার, আমার বউ কয়েকদিন ধরেই নিখোঁজ, আমি তাকে খুঁজে পাচ্ছি না, বাপের বাড়িও যায়নি। কিন্তু পুলিশ অফিসার দেখা যায় তার কথায় তেমন পাত্তাই দেয় না, বরং একজন কনস্টেবলকে ডেকে বলে ওর কমপ্লেনটা লিখে নাও তো। লোকটা সেই কনস্টেবলের কাছেই কমপ্লেন লেখাতে থাকে। তখন কথায় কথায় সেই কনস্টেবল বলে তোমার গ্রাম এইটাই, কি ব্যাপার বলো তো? এই গ্রাম থেকে বেশ কয়েকদিন ধরেই একের পর এক মহিলারা নিখোঁজ হয়ে যাচ্ছে, এই গ্রামে আসলে শুরু হয়েছেটা কি? সেই লোকটা বলে আমি তো এই ব্যাপারে কিছুই জানি না, যে করেই হোক স্যার আমার বউটাকে খুঁজে দিন। কনস্টেবল বলে ঠিক আছে, কোনো খোঁজ পেলে তোমাকে জানানো হবে, তুমি এখন বাড়িতে চলে যাও। এরপরই দেখা যায় সেই গ্রামেরই বেশ কয়েকজন মহিলা ছোট্ট একটা ট্রাকে করে তাদের কাজে যাচ্ছিল। আসলে এরা সবাই সেই গ্রামেরই ছোট্ট একটা ফ্যাক্টরিতে কাজ করে। ফ্যাক্টরিতে পৌঁছে যাবার পরেই তারা কাজ শুরু করে দেয়। এই ফ্যাক্টরির মালিক ছিল ইনবারাজ, এছাড়া সে একজন রাজনীতিবিদও। ইনবারাজ সবার সাথে খুব ভালো ব্যবহার করত। দেখা যায় ফ্যাক্টরিতে আসার পরেই একজন মহিলা তার কাছে চলে আসে আর বলে তাকে কি কিছু টাকা অ্যাডভান্স দেওয়া যায়? আসলে তার স্বামী খুবই অসুস্থ। ইনবারাজ কোনো কথা না বলেই সেই টাকাটা তাকে দিয়ে দেয় আর বলে ঠিকমতো কাজ করতে হবে, কিন্তু কাজ করে টাকাটা উসুল করে দিতে হবে। সেই মহিলা রাজি হয়ে যায়। টাকা পেয়ে সেই মহিলা খুবই খুশি ছিল। এসে বাকি মহিলাদের বলছে আসলে তাদের মালিক ইনবারাজ খুবই ভালো মনের একজন মানুষ। ঠিক তখনই অন্য একজন মহিলা সেই দিকে তাকিয়ে থাকে, যেন মনে হচ্ছিল সে মনে মনে কিছু একটা ভাবছিল। এদিকে রাঘবান তার দোকান বন্ধ করে কাজ শেষ করে বাড়ি ফিরে আর দেখতে পায় সেখানে সেলভির ভাই এবং তার ওয়াইফ এসেছিল। এতে সে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তারা ইতোমধ্যে তাদের বাড়িতেও চলে যাচ্ছিল। রাঘবান বলে আপনারা আজকে এখানে থেকে গেলেই পারতেন। সেলভির ভাবি বলে আসলে আজকের সেলভির জন্মদিন, তাই ওর সাথে আমরা দেখা করতে এসেছিলাম। কথাটা শুনে অবাক হয়ে যায় রাঘবান আর সেলভিকে বলে কই তুমি তো আমাকে বলনি এটা, তোমার এটা আমাকে বলা উচিত ছিল। রাঘবান আর একটা মুহূর্ত দেরি না করে সে তার সাইকেলটা নিয়ে আবারও কোথাও চলে যায়। সেলভি একটু দুশ্চিন্তায় পড়ে যায়, এত রাতে সে আবার কোথায় গেল। যাই হোক, সে একা একাই অপেক্ষা করছিল, আর অপেক্ষা করতে করতে ঘুমে তার চোখটাও লেগে এসেছিল। ঠিক ওই সময়টাতে রাঘবান কিছু বাচ্চাদের নিয়ে সেখানে হাজির হয়। সে তার জন্য একটা সারপ্রাইজের আয়োজন করেছিল, যদিও সেটা খুবই সাধারণ ছিল কিন্তু খুবই সুন্দর ছিল, আর এতে সেলভি অনেক খুশি হয়। এছাড়া সেলভি ইমোশনাল হয়ে যায় আর খুশিতে কান্না করে দেয়, বলে এই পর্যন্ত তার যতগুলো জন্মদিন পালন করা হয়েছে এটা তার মধ্যে সবথেকে ভালো ছিল। নিজের স্ত্রীকে খুশি করতে পেরে রাঘবানও খুশি হয়ে যায়। যাই হোক, পরের দিন সকালবেলা আবারও রোজকারের মতো রাঘবান কাজে বের হচ্ছিল। তখনই সেলভি তাকে বলে তুমি আর কতদিন এসব কাজ করবে?
সেলভি তাকে বলে, চলো আমরা নতুন কিছু ট্রাই করি, আমরা একটা হোটেল খুলতে পারি। আমি ভাইয়ের সাথে গতকালই কথা বলেছি, সেই বিষয়ে আমাদের সাহায্য করবে। রাঘবান বলে, আমারও তো নতুন কিছু করার ইচ্ছে আছে, কিন্তু আমি বুঝতে পারছি না করাটা ঠিক হবে কিনা। তখনই রাঘবানের সেই দুঃসম্পর্কের চাচা এবং চাচি চলে আসে আর বলে, সেলভি ঠিকই বলেছে, আমাদের কাছেও কিছু টাকা রয়েছে, আর যদি আরও বেশি প্রয়োজন পড়ে তাহলে আমরা লোন নিতে পারি, তুমি কাজ শুরু করে দাও। সবাই যেহেতু সাপোর্ট করছিল, তাই রাঘবানও অনেক খুশি হয়ে যায় আর নতুন বিজনেস শুরু করার জন্য তৈরি হয়ে যায়। এদিকে দেখা যায় একজন এমএলএর বার্থডে ছিল, আর এই এমএলএরই শালা ছিল সেই ইনবারাজ। তারা সেখানে অনেক বড় করে বার্থডে সেলিব্রেট করে, কেক কাটে। দেখা যায় এই বার্থডের দিনে সেই এমএলএর কাছে এসেছিল রাঘবানদের গ্রামের সেই বৃদ্ধ লোক। সে আসলে সেই রাস্তাটা ঠিক করার জন্য একটা আর্জি নিয়ে এসেছিল, কিন্তু ওয়াচম্যান কোনোভাবেই তাকে গেটের ভেতরেই ঢুকতে দিচ্ছিল না। যখনই এমএলএ এটা দেখে ফেলে, সে তাকে বলে ওনাকে ভিতরে আসতে দাও। বৃদ্ধ লোকটা তখনই এমএলএর কাছে এসে বলে, তাদের গ্রামের রাস্তাগুলো খুবই ভাঙাচোরা এবং বিপজ্জনক, সেই গ্রামে কোনো লাইটেরও ব্যবস্থা নেই, আর সেই গ্রামে অনেক গাড়ি ঘোড়াও চলে, বাচ্চারাও যাতায়াত করে, আর এতে যদি সেখানে অনেক বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এর দায়ভার কে নেবে? সে যেন যে করেই হোক সেই গ্রামের রাস্তাগুলো ঠিক করে দেয়। এমএলএ বলে, ঠিক আছে, সে খুব দ্রুতই সেই গ্রামের রাস্তাগুলো ঠিক করে ফেলবে। এদিকে রাঘবান সেলভিকে নিয়ে তার গ্রামেরই এক ছোট ভাইয়ের মোবাইলের দোকানে আসে, আর সেখান থেকে সে সেলভিকে একটা মোবাইল কিনে উপহার দেয় তার জন্মদিনের উপহার হিসেবে। আসলে সেলভির কাছে কোনো মোবাইল ছিল না। সেলভি মোবাইলটা পাওয়ার পরে অনেক খুশি হয়ে যায়। এরপরেই দেখা যায় তারা তাদের হোটেল খোলার জন্য একটা জায়গা দেখতে আসে। সেখানে আগে থেকে একটা ধাবা ছিল। সেই ধাবার লোকটা বলে, আসলে তার ধাবার বিজনেসটা একেবারেই ভালো চলছে না, আর এই জন্য তার লস হয়েছে, তাই সে ঠিক করেছে এটা সে বিক্রি করে দেবে। কথাটা শুনতেই মনটা ভেঙে যায় রাঘবানের। যদি এখানে বিজনেস নাই চলে তাহলে সে কি করবে? রাঘবান আশেপাশে তাকিয়ে দেখে বাড়িঘর একেবারেই কম, শুধু পাশে দিয়ে একটা রাস্তা যাচ্ছিল, আর গাড়িঘোড়াও এখানে ঠিক থামছিল না, যার ফলেই বিক্রি একেবারেই কম। এই জন্য সে কনফিউজড হয়ে যায়। কিন্তু সেলভি এবং তার চাচা আর চাচি সবাই বলে, আমরা ধাবাটাকে আরো বড় করে সুন্দর করে তুলব, যাতে করে গাড়ি ঘোড়া এখানে এসে থামে, মানুষজন খাবার খায়, তুমি এত টেনশন করো না। এরপরেই তারা টাকা পয়সার বিষয়গুলো মিটিয়ে নেয় আর ঠিক করে এখানেই তারা তাদের হোটেল বা ধাবাটা খুলে ফেলবে। তারা ধাবাটাকে নতুন করে সাজানোর জন্য অনেক জিনিস কিনে ফেলে, যার ফলে তাদের টাকা প্রায় শেষ হয়ে যায়, কিন্তু বেশ আরও কিছু খরচ রয়েছিল। সেই টাকাটা জোগাড় করার জন্যই তারা একটা আইডিয়া বের করে। রাঘবানের চাচি বলে, আমরা চাইলে ইনবারাজের কাছ থেকে টাকাটা ধারে নিতে পারি, পরে না হয় অল্প কিছু সুদের মাধ্যমে আমরা সেই টাকাগুলো পরিশোধ করে দেব। এরপরেই তারা ইনবারাজের কাছে চলে আসে আর বেশ কিছু টাকা অল্প সুদে ধার নিয়ে নেয়। সেই টাকা দিয়ে তার ধাবাটা পুরোপুরি কমপ্লিট করে ফেলে। কিন্তু দেখা যায় রাঘবান সেখানে অনেকটা সময় কাটানোর পরেও কোনো কাস্টমার আসছিল না। এই জন্য সে একটু চিন্তায় পড়ে যায়। তখনই তার চাচা চিতাপ্পা সেখানে চলে আসে আর বলে, সাহস রাখো, নিশ্চয়ই কাস্টমার আসবে। আর তার একটু পরেই দেখা যায় একটি গাড়ি সেখানে চলে আসে, আর তারা গাড়ি থামিয়ে খাবার খায়। আর এরপরে ধীরে ধীরে সেই ধাবাটা অনেক বেশি রানিং হয়ে যায়। একের পর এক কাস্টমার চলেই আসছিল। এতে করে রাঘবানের মনেও একটু একটু করে আত্মবিশ্বাস জমে উঠছিল যে সে ভালো ব্যবসা করতে পারবে। এদিকে রাঘবান সবসময় সাধারণভাবেই থাকতো, সাধারণ পোশাক পরত, আর এই জন্যই সে তার জন্য একটা নতুন আর একটু ডিজাইন করা একটা শার্ট কিনে এনে দেয়। রাঘবানও এতে খুশি হয়ে যায়। দেখা যায় তার ধাবাতে একটার পর একটা কাস্টমার চলেই আসছিল, তারা ধাবার খাবারও পছন্দ করছিল, যার ফলে সেখানে ভিড় লেগে যাচ্ছিল। এরপরেই দেখা যায় সেই গ্রামেরই একজন মহিলা সুইসাইড করে বসে। সবাই বলাবলি করছিল মেয়েটার হাজব্যান্ড একটা মদখোর, নেশাখোর, সারাদিন মাতাল হয়ে মেয়েটার ওপরে সংসারের বোঝা চাপিয়ে দিয়েছিল, এই জন্যই হয়তোবা সুইসাইড করেছে। সেই মহিলাটাকে দেখার পরে আমরা জানতে পারি এই মহিলাটা হচ্ছে সেই মহিলা যে ইনবারাজের কাছ থেকে ফ্যাক্টরিতে টাকা ধার নিয়েছিল। এদিকে যখন রাঘবান এটা জানতে পারে, সে তাকে শেষবারের মতো দেখতে আসে আর তার চাচাকে বলে, ও যদি আমাদের সাথে ওর সমস্যার কথা শেয়ার করত তাহলে আমরা সমাধান করে দিতে পারতাম, শুধু শুধু এভাবে নিজের জীবনটা না দিলেও পারত। কারণ সেই মহিলার ইতোমধ্যে দুটো মেয়ে ছিল, তাদেরই বা কী হবে? গ্রামবাসীরাও সেই কথা বলা বলি করছিল। অন্যদিকে মহিলার হাজবেন্ডকে দেখা যায় পাথরের মতো বসে থাকতে। আসলে কেউ জানে না এই মহিলা আসলে কেন সুইসাইড করেছে।
পরের দিন দেখা যায় চিতাপ্পা আর রাঘবান তারা যাচ্ছিল ধাবাতে, আর তখনই দেখা যায় কিছু ছেলেমেয়েরা সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। তখনই নন্দিনীর সাইকেলের চেনটা পড়ে যায়। রাঘবানও সেখানেই ছিল, সে সেটা ঠিক করে দেয়। আর ওই সময় কথা বলতে বলতে নন্দিনীকে সে একটা ধাঁধা জিজ্ঞেস করে। নন্দিনী বলে, উত্তরটা আমার এখন জানা নেই, কিন্তু আমি জেনে অবশ্যই তোমাকে বলবো। এরপরেই নন্দিনী সহ বাকি বাচ্চারা স্কুলে চলে আসে, কিন্তু স্কুলের টিচার তাদের বকাঝকা করছিল কারণ তারা প্রত্যেকদিন লেট করে আসে। নন্দিনী বলে তাদের গ্রামের রাস্তাটা একেবারে ভাঙাচোরা নষ্ট, আর এই জন্যই তাদের আসতে লেট হয়ে যায়। কিন্তু স্কুলের টিচার কোনোভাবেই তাদের কথা শুনছিল না এবং আজকেও তাদের লেট করে আসার জন্য পানিশমেন্ট দিয়ে দেয়। এদিকে দেখা যায় রাঘবানের ধাবাতে এখন অনেক কাস্টমারের ভিড় ছিল। তখনই দেখা যায় মাতাল অবস্থায় ইনভারাজ দুইজন মহিলাকে নিয়ে সেই ধাবাতে আসে, আর সেই দুইজন মহিলা ছিল পতিতা। এটা দেখার পরেই ধাবাতে যেসব কাস্টমার ছিল তারা বাজেভাবে তার দিকে তাকাতে থাকে, আর এটা রাঘবান বুঝতে পারে। এই জন্য সে ইনভারাজকে বলে, তুমি এখান থেকে চলে যাও, এখানে এখন অনেক ফ্যামিলি বসে খাবার খাচ্ছে, তোমার এভাবে আসাটা ঠিক হয়নি। ইনভারাজ প্রচণ্ড রেগে যায় আর বলে, এই এরিয়াটা আমার, এমনকি এই ধাবা খোলার জন্য আমি তোমাকে টাকা সুদে পর্যন্ত দিয়েছি, আর তুমি আমাকেই চলে যেতে বলছো। আর এটা নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ঝগড়া লেগে যায়, কিন্তু চিতাপ্পা দুজনকে সামলায়। অবশেষে বাধ্য হয়ে ইনভারাজ সেই মহিলাদের নিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা রাঘবান আর চিতাপ্পা যখন বাড়ি ফেরে, চিতাপ্পা তাকে বলে, সেলভিকে এই বিষয়টা জানিও না, ও হয়তোবা ভয় পেয়ে যাবে। রাঘবান বলে, ঠিক আছে। রাঘবান দেখতে পায় নন্দিনী তাদের বাড়িতে এসে সেলভির সাথে ঘুমিয়ে গেছে। একটু পরেই নন্দিনীর মা আসে আর তাকে নিয়ে যায়। সেলভি ঘুম থেকে জেগে উঠলে রাঘবান তাকে খাবার খাইয়ে দেয়। পরের দিন সকালবেলাতেই দেখা যায় নন্দিনী আবারও রাঘবানের কাছে আসে আর সেই ধাঁধার উত্তরটা বলে দেয়। রাঘবান খুশি হয়ে যায় আর বলে, বাহ, তুমি তো ভালোই অ্যান্সারটা বের করে ফেলেছো। তুমি কি একা একাই এটা করেছো? নন্দিনী বলে, না, সেলভি আন্টি আমাকে বলে দিয়েছে। তখনই রাঘবান সেলভিকে বলে, তুমি ওকে উত্তরটা বলেছো কেন? ও নিজে থেকে বের করতে পারলে কিছুটা শিখতে পারতো। সেলভি বলে, তাহলে তুমি ওকে আরও একটা ধাঁধা দিয়ে দাও। রাঘবান তাকে আরও একটা নতুন ধাঁধা দেয় আর নন্দিনীকে বলে, এটা সমাধান করার জন্য তুমি কারো সাহায্য নিতে পারবে না। নন্দিনী বলে, ঠিক আছে। নন্দিনীকে দেখা যায় স্কুলের বেঞ্চে বসেও সে সেই ধাঁধাটা নিয়ে ভাবছিল। টিচার তাকে অন্যমনস্ক দেখে বলে, তুমি কি ভাবছো? পড়ালেখায় মন নেই যে? নন্দিনী তখন তার সেই ধাঁধার ব্যাপারে বলে। দেখা যায় সেই শিক্ষিকাও ধাঁধার উত্তরটা জানতো না, আর এই জন্য সে অন্যদের সাথে এটা শেয়ার করে। এদিকে সেই ধাঁধার উত্তর ভাবতে ভাবতে নন্দিনী বাড়ি ফিরছিল। স্কুল থেকে ফেরার সময় কিছু একটা দেখার পরেই নন্দিনীর কাছে সেই ধাঁধার উত্তরটা পরিষ্কার হয়ে যায়। সে খুশি হয়ে যায় যে ধাঁধার উত্তরটা আমি পেয়ে গেছি। সে তার বাকি বন্ধু আর বান্ধবীদের বলে, তোমরা বাড়ি চলে যাও, আমি রাঘবান মামার বাড়িতে যাব আর তাকে ধাঁধার উত্তরটা বলে আসবো। এরপরেই নন্দিনী সেই ধাবাতে চলে যায় রাঘবানের কাছে। রাঘবান দেখতে পায় নন্দিনী ছোট্ট একটা মেয়ে, কিন্তু এতদূর একাই চলে এসেছে। এজন্য সে তাকে বলে আর কখনো একা এভাবে না আসার জন্য। নন্দিনী বলে, ওইসব বাদ দাও তো, আমি তোমার ধাঁধার উত্তর পেয়ে গেছি। এরপরে নন্দিনী যখন বাড়ি ফিরতে যাবে তখনই রাঘবান তাকে বেশ কিছু খাবার প্যাক করে দেয় আর বলে, বাসায় যেয়ে খেয়ে নিও। এদিকে সন্ধ্যায় যখন সেলভি বাচ্চাদের টিউশন করাচ্ছিল, ঠিক ওই সময়টাতে নন্দিনীর মা সেখানে আসে আর বলে, নন্দিনী কি তোমাদের বাসায় এসেছে? স্কুল থেকে আসার পরে এখন পর্যন্ত বাড়ি ফেরেনি। সেলভি বলে, কই না তো, আজ আসেনি। এই জন্য সে রাঘবানকে কল করে। রাঘবান বলে, নন্দিনী আমার কাছে এসেছিল, কিন্তু ও তো অনেক আগেই বাড়ি চলে গেছে। এতে সবাই টেনশনে পড়ে যায়। তাহলে ছোট্ট মেয়েটা কোথায় গেল? সবাই খোঁজাখুঁজি শুরু করতে থাকে। রাস্তার আশেপাশে খুঁজতে খুঁজতে হঠাৎ করেই নন্দিনীর সাইকেলটা তারা দেখতে পায়। আসলে বাজে রাস্তার কারণে নন্দিনীর সাইকেলটা পড়ে গিয়েছিল, আর নন্দিনীও তাতে খাদে পড়ে যায়। এতে সে অনেক আহত হয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল। সাথে সাথে গুরুতর অবস্থায় নন্দিনীকে হসপিটালে নিয়ে আসা হয়। হাসপাতালের ডাক্তার নন্দিনীকে দেখার পরে বলে, মাথায় অনেকটা চোট পেয়েছে, রক্তক্ষরণ হয়েছে, এখনই একটা অপারেশন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়টা হলো ওই রকম অপারেশন করার মতো আধুনিক সরঞ্জাম এই হসপিটালে নেই। আর শহরে নেওয়ার পরে অপারেশন করা হলেও হয়তোবা নন্দিনীকে বাঁচানো যাবে না, কারণ তার হাতে অতটা সময় নেই। কথাটা যেন কোনোভাবেই নন্দিনীর মা মেনে নিতে পারছিল না। এদিকে রাঘবানও নন্দিনীকে অনেক ভালোবাসতো, তাই যখন সে শুনতে পায় সেও অনেক কষ্ট পায়। রাঘবানের শুধু নন্দিনীর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছিল। এরপরেই দেখা যায় তাদের চোখের সামনেই বিনা চিকিৎসায় নন্দিনী মারা যায়। এতে নন্দিনীর মা, রাঘবান সবাই ভেঙে পড়ে। নন্দিনীর শেষক্রিয়া করা হয়। রাঘবান এতটাই ভেঙে পড়ে যে সে মদ খেতে শুরু করে। আসলে তার অনেক কাছের ছিল নন্দিনীর এই মৃত্যুটা সে কোনোভাবে মেনে নিতে পারছিল না।
রাঘবানকে চিতাপ্পা এসে সান্ত্বনা দেয়। দেখা যায় সেই মদের দোকানে বৃদ্ধ লোকটাও ছিল, আর সে রাঘবানকে উদ্দেশ্য করে বলে, তোমাদের আগেই বলেছিলাম, আমাকে একটু সহায়তা করো, আমার পাশে দাঁড়াও। যদি আমাদের গ্রামের রোডটা ঠিক হয়ে যেত, যদি এখানে ইলেকট্রিসিটি ভালোভাবে চলে আসতো, তাহলে হয়তোবা নন্দিনীকে আজকে মরতে হতো না। রাঘবানও নিজের ভুল বুঝতে পারে আর মনে মনে ভাবে তখন হয়তোবা তার কথাটাই শোনা উচিত ছিল। যাই হোক, চিতাপ্পা তাকে বাড়ি নিয়ে আসে। রাঘবানকে এইভাবে দেখার পরে সেলভি অনেক কষ্ট পায় আর বলে সে কেন মদ খেয়েছে। রাঘবান বলে সে কোনোভাবেই নন্দিনীকে ভুলতে পারছে না, তার মৃত্যুটাও মেনে নিতেই পারছে না। ও ছোট্ট একটা মেয়ে, ওর পুরো জীবনটাই পড়েছিল। সেলভি তাকে সান্ত্বনা দেয়। দেখা যায় পরের দিন আবারও যখন রাঘবান ধাবায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল, সেলভি তাকে বলে, এর পরে থেকে কখনো তোমাকে যেন মদ খেতে না দেখি, আমি তোমাকে ওইভাবে দেখে অনেক কষ্ট পেয়েছি। রাঘবানও বলে ঠিক আছে, আর কখনো মদ খাবো না। কিন্তু দেখা যায় রাঘবান এবার আর তার ধাবায় চলে আসে না। ধাবায় সে চিতাপ্পাকে পাঠিয়ে দেয় আর সে নিজে চলে আসে সেই বৃদ্ধ লোকটাকে নিয়ে এমএলএর বাড়িতে। এমএলএ তাদেরকে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। বৃদ্ধ লোকটা বলে, আপনাকে বলেছিলাম সেই রোডটা ঠিক করে দেবার জন্য। আমাদের গ্রামে সেই ভাঙাচোরা রোডের কারণে ছোট্ট একটা বাচ্চা মেয়ে মারা গেছে। এমএলএ কষ্ট পায় আর তখনই সে সেখানে ইনবাকে ডাকে আর বলে, তোমাকে তো অনেক আগেই আমি সেই গ্রামে একটা রোড করার জন্য টাকা দিয়েছিলাম, তাহলে এখনো রোড কেন হয়নি? ইনবারাজ বলে, আসলে ওই গ্রামে শুধুমাত্র 400 জন ভোটার রয়েছে, তাই আমি ওই গ্রামটাকে এতটা গুরুত্ব দেইনি। এতে সেই এমএলএ রেগে যায় আর ইনবারাজকে বলে, এমএলএ তুমি না আমি যেহেতু বলেছি সেই গ্রামে একটা রোড হবে তো হবে, আমি তাদের কথা দিয়েছি, কিন্তু তুমি আমাকে সেই কথাটা রাখতে দিলে না, আর এই জন্য সেই গ্রামে ছোট্ট একটা মেয়ের প্রাণ চলে গেছে। এতে ইনবারাজ সবার সামনে অপমানিত হয় আর সে মনে করতে থাকে এই কমপ্লেনটা হয়তোবা রাঘবানী করেছে, যেহেতু তাদের মধ্যে আগে থেকেও একটা ঝামেলা হয়েছে। ইনবারাজ এই জন্য রাঘবানের উপরে রাগ ঝাড়তে থাকে, কিন্তু এমএলএ তাকে আবারও চুপ করিয়ে দেয়। ইনবারাজ এরপরেই তার লোকদের বলে, এই রাঘবনকে যে করেই হোক একটা শিক্ষা দিতে হবে। পরের দিনই দেখা যায় ইনবারাজ তার লোকদের নিয়ে রাঘবানের ধাবায় চলে আসে আর সেখানে বসে সবার সামনেই মদ খেতে শুরু করে। রাঘবান এটা দেখার পরেও তাকে কিছুই বলে না, বরং শান্ত গলায় বলে, আপনার যদি এখানে মদ খেতেই হয় তাহলে খান, কিন্তু তারপরেও আমাদের গ্রামে সেই রোডটা তৈরি করে দিন। ইনবারাজ বলে, না, আমি বেঁচে থাকতে ওই গ্রামে আর কোনো রোড হবে না। এরপরেই রাঘবানের চোখের সামনেই অ্যাপ্রুভালের কাগজটা ইনবারাজ ছিঁড়ে ফেলে। রাঘবান আবারও তাকে বলে, আপনি এটা করবেন না, প্লিজ দয়া করে রোডটা তৈরি করুন। এতে ইনবারাজ আরও রেগে যায় আর বলে, তোমাকে আমার কথা শুনতে হবে। এই বলে সে তাকে প্রচণ্ড মারধর করে, পুরো ধাবায় ভাঙচুর করে এবং তাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। রাঘবান প্রচণ্ড রেগে যায়, ভাবতে থাকে এর বদলা সে নেবেই, কিন্তু সেলভি তাকে এই অবস্থায় দেখে কাঁদতে থাকে আর বোঝায় ইনবারাজ ভালো লোক নয়, তার সাথে বিরোধিতা না করাই ভালো। কিন্তু রাঘবান জানত ইনবারাজ এমনি এমনি কথা শোনার মানুষ নয়। আর এরই মাঝে রাঘবান তার জীবনের আরও একটা বড় সুখবর পায়, সেটা হচ্ছে সেলভি গর্ভবতী। এই খবর শোনার পরেই রাঘবান তার মন পরিবর্তন করে ফেলে আর বলে আর কারোর সাথে সে কোনো ঝামেলা করবে না, কারণ সে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাকি জীবনটা শান্তিতে কাটিয়ে দিতে চায়। এরপরে রাঘবান সেলভির আরও বেশি খেয়াল রাখতে থাকে, সে তার সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন দেখা যায় রাঘবানের চাচি মন খারাপ করে সেই দিক দিয়ে যাচ্ছিল। সেলভি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সে তাকে কিছুই বলে না, উল্টো কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে রাতের বেলা সেলভি রাঘবানকে বলে, আমার 50,000 টাকা লাগবে। টাকার কথা শোনার সাথে সাথেই রাঘবান তাকে ঘর থেকে 50,000 টাকা দিয়ে দেয়। সেলভি জিজ্ঞেস করে, আমি টাকাটা কেন চাইলাম সেই কারণটা তুমি জিজ্ঞেস করবে না? রাঘবান বলে, আমার তোমার উপরে ভরসা রয়েছে, জানি তোমার কোনো প্রয়োজন আছে, তাই তুমি টাকাটা চেয়েছো কাজে লাগানোর জন্য। এদিকে দেখা যায় ইনবারাজের সাথে সে পুলিশ অফিসার কথা বলতে আসে। আসলে ইনবারাজের কয়েকটা ইলিগেল বিজনেস রয়েছে, সেগুলোতে যাতে কোনো ঝামেলা না হয় এই জন্য এই পুলিশ অফিসারকে সে প্রত্যেক মাসে কিছু টাকা দেয়। এদিকে দেখা যায় রাঘবান আর চিতাপ্পা সেই ধাবাতেই ছিল। কিছুক্ষণ পরেই রাঘবানের মোবাইলে চিতাপ্পার জন্য একটি কল আসে। চিতাপ্পা যখন ফোনে কথা বলতে শুরু করে তখন সে ফোনটা রেখেই কোথাও চলে যেতে শুরু করে। এতে রাঘবান একটু টেনশনে পড়ে যায়, তার চাচা হুট করে এভাবে কোথায় চলে গেল। একটু পরেই রাঘবানের মোবাইলেও কল আসে। কলটা পেয়ে সে অবাক হয়ে যায় আর দৌড়ে যেতে শুরু করে।
এদিকে রাঘবান যখন দৌড়ে বাড়ি চলে আসে সে দেখতে পায় তার বাড়িতে অনেক মানুষ। তার চাচি বাড়ি স্তব্ধ হয়ে বসে রয়েছে। সে যখন ভেতরে যায় রাঘবান হতবাক হয়ে যায়, কারণ সেখানে সেলভির নিথর দেহটা পড়েছিল। পুরোপুরি শকড হয়ে যায় রাঘবান। এটা সে কি দেখছে? সেলভি মারা গেছে কি করে? তখনই জানতে পারে সেলভি নিজের ঘরেই সুইসাইড করেছে। এটা শোনার পরে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সেলভিকে সে এত ভালোবাসতো, সেলভিকে সে কখনো কষ্ট দেয়নি, তাহলে সেলভি সুইসাইড কেন করলো? চিতাপ্পা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রাঘবান চিতাপ্পাকে একই কথা বলে, চাচা ও সুইসাইড কেন করলো? আমি তো ওকে কম সুখে রাখিনি, ও যা চেয়েছে তাই দিয়েছি, ওর টেক কেয়ার করেছি, ওর গর্ভে আমাদের সন্তান ছিল, তারপরও এত বড় একটা সিদ্ধান্ত ও কেন নিল? আমার বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে। এই কথা শোনার পরে চিতাপ্পার স্ত্রী যেন নিজেকে আর ধরে রাখতে পারছিল না। সে কিছুক্ষণ চুপ থাকে, কিছুটা ভেবে তারপরেই বলে, সব দোষ আমার, আমি না বুঝে ভুল করে ফেলেছি, আমার জন্যই সেলভিরাজকে এই অবস্থা, তুমি পারলে আমাকে মাফ করে দিও। এই কথা শোনার পরে চিতাপ্পা আর রাঘবান দুজনেই হতবাক হয়ে যায়। রাঘবানের চাচি এসব কি বলছে? চিতাপ্পা তাকে মারধর করতে শুরু করে আর বলে, তুমি কি করেছ? সেলভির এই অবস্থা কেন হলো? তখনই মোবাইলের দোকানের রাঘবানের সেই ছোট ভাই দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে। সেও সেখানে এসে কেঁদে দেয়। রাঘবান জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ছেলেটা বলতে শুরু করে, একটা নষ্ট মোবাইল এসেছিল রিপেয়ার করার জন্য। রিপেয়ার করার পরে চেক করার জন্য সে মোবাইলটা চালু করে, আর এরপরেই সে হতবাক হয়ে যায়। সে কিছু গোপন ভিডিও দেখতে পায়, আর সেই সব ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিও ছিল সেলভির। এটা শুনে রাঘবান হতবাক হয়ে যায়, তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এগুলো কি বলছে? রাঘবান জিজ্ঞেস করে মোবাইলটা কার ছিল। তখনই সেই ছেলেটা বলে ইনবারাজের। এরপরেই দেখানো হয় আসলে এই ইনবারাজ ভালো মানুষের মুখোশ পরে একের পর এক নারী শরীর ভোগ করে চলছিল। আসলে তার কারখানায় যেসব মেয়েরা কাজ করতে আসতো তারা কোনো বিপদে পড়লেই সে সহজেই অল্প সুদে তাদের টাকা দিত, আর এরপরেই তাদের কাছ থেকে সুদের টাকা আদায় করতে থাকতো, আর ইচ্ছে করেই তাদের জীবনে বিভিন্ন সমস্যা ঘটাতো যাতে করে তারা সেই সুদের টাকাগুলো আর পরিশোধ করতে না পারে। এরপরে ধীরে ধীরে সেই টাকাগুলো যখন বিশাল অঙ্কে পরিণত হয় তখন সে তাদের টাকা দেওয়ার জন্য চাপ দেয়, আর যখন তারা টাকা দিতে না পারে তখনই সে তাদের কুপ্রস্তাব দেয় যে তার সাথে সময় কাটাতে হবে, শারীরিক সম্পর্ক করতে হবে, তার বিনিময়ে এই টাকাটা সে মাফ করে দেবে। সেই সব মেয়েরাও অপারগ হয়ে কোনো পথ খোলা না পেয়ে ইনবারাজের কথায় রাজি হয়ে যেত, আর এরপরেই অনেকে কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করত, অনেকে বা ইনবারাজকে হুমকি দিত, আর তখন ইনবারাজ তাদের এমনভাবে মেরে ফেলত যেটা দেখে মনে হয় সুইসাইড, আর সেটা সুইসাইড বলেই চালিয়ে দিত। আর এই জন্য এই গ্রাম থেকে একের পর এক মহিলারা নিখোঁজ হয়ে যাচ্ছিল। এদিকে সেই পুলিশ অফিসারও ইনবারাজের হয়েই কাজ করত। সে জানত এইসব মহিলাদের মিসিং হওয়ার পেছনে ইনবারাজেরই হাত রয়েছে, কিন্তু সে টাকা নিয়ে চুপ থাকত। মোবাইলের দোকানের সেই ছেলেটা বলে ইনবারাজের মোবাইলে এমন অনেক গোপন ভিডিও রয়েছে যেখানে এইসব গ্রামের মহিলাদের সাথে সে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও করেছে। এই কথা শোনার পরে গ্রামের মানুষরা হতবাক হয়ে যায়। তারা তাদের আপনজনকে এভাবে হারিয়ে ফেলবে তারা কখনো ভাবতেই পারেনি। তাদের কাছের মানুষরা যে একটা নরপশুর থাবায় পড়ে ভোগ্যপণ্যতে পরিণত হয়েছে সেটা কেউ বুঝতেই পারেনি। তখন চিতাপ্পার স্ত্রী কাঁদতে কাঁদতে বলতে থাকে, আসলে সেও ইনবারাজের কাছ থেকে টাকা সুদে নিয়েছিল, কিন্তু বেশ কয়েক মাসের সুদ সে দিতে পারেনি, আর এই জন্য ইনবারাজ তাকে বারবার ডেকে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য, অন্তরঙ্গ হওয়ার জন্য তাকে অফার করত। ইনবারাজ তাকে বলে টাকা দিতে হবে না, তার পরিবর্তে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে হবে। এতে চিতাপ্পার স্ত্রী রেগে যায় আর সেখান থেকে চলে আসে। আর এটাই ছিল সেই দিন যেদিন সে কাঁদতে কাঁদতে সেলভির বাড়ির উপর দিয়ে যাচ্ছিল এবং সেলভি তাকে কারণ জিজ্ঞেস করেছিল, যদিও সে প্রথমে বলেনি, কিন্তু সেলভি জোর করাতে পরে বলে। এই জন্য সেলভি সেই রাতে রাঘবানের কাছ থেকে 50,000 টাকা নেয়। সেই টাকা নিয়েই পরের দিনই তারা দুজনেই চলে যায় ইনবারাজের কাছে, আর সেই টাকাটা তার মুখে ছুঁড়ে মারে। সুদের টাকা দেওয়ার পরে সেলভি ইনবারাজকে বলে, পরবর্তী সময় যদি কখনো এমন করো তাহলে তোমাকে ছেড়ে কথা বলবো না। গ্রামবাসীরা যদি তোমার এই আসল চরিত্রটা জানতে পারে তোমাকে মেরে রাস্তা কুকুর দিয়ে খাওয়াবে। এই কথা শোনার পরে প্রচন্ড রেগে যায় ইনবারাজ। সে তার লোকদের ডাকে আর বলে এই দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবার জন্য। কিন্তু যখনই জানতে পারে সেলভি হচ্ছে রাঘবানের স্ত্রী তখন সে তার মন বদলে ফেলে, আর এরপরেই সে সেলভিকে একটা ঘরে টেনে নিয়ে আসে। অন্যদিকে দেখা যায় চিতাপ্পার স্ত্রী যখন তাকে বাঁচানোর চেষ্টা করে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইনবারাজের লোকেরা চিতাপ্পার স্ত্রীকে টেনে অন্য রুমে নিয়ে যায়। ইনবারাজ এরপরেই সেলভিকে অন্য একটা রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। সে
সেখানে মোবাইলের ভিডিও অন করে সেট করে দেয়। আর এরপরেই নির্মমভাবে সেলভিকে সেখানে রেপ করে। রেপ করার পরে পুরো ভিডিও রেকর্ডটা সে আবারও সেলভিকে দেখায় আর বলে, এই ভিডিওটা আমি বারবার দেখব, তোমাকে ভোগ করে আমি মজা পেয়েছি। আর মনে রেখো, তুমি যদি এই সব কথা কাউকে বলার চেষ্টা করো বা পুলিশের কাছে কমপ্লেন করো, তাহলে এই ভিডিওটা আমি সবাইকে দেখিয়ে দেব। সেলভি ভিতর থেকে ভেঙে পড়েছিল। কাঁদতে কাঁদতে সে ইনবারাজকে ধাক্কা মেরে বসে, আর সেই ধাক্কাতেই ইনবারাজের হাত থেকে তার মোবাইলটা পড়ে ভেঙে নষ্ট হয়ে যায়। আর সেই মোবাইলটাই ঠিক করার জন্য সেই দোকানে দেওয়া হয়েছিল। এরপরেই ছেলেটা সেই ভিডিও দেখে সবকিছু জেনে যায়। এদিকে তারা দুইজন যখন বাসায় ফিরে আসছিল, তখন চিতাপ্পার স্ত্রী কাঁদতে থাকে আর বলে, সব দোষ আমার জন্য এই সব কিছু হয়েছে। তখনই সেলভি তাকে সাহস দিয়ে বলেছিল, এতে তোমার কোনো দোষ নেই, আমাদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আর আমি মন খারাপ করব কেন? ওই রকম একটা নরপিচাস আমার বডিকে টাচ করেছে, এই জন্য আমি মন খারাপ কেনই বা করব? আমি খুব তাড়াতাড়ি এইসব কিছু ভুলে যাব, কারণ আমার পেটে আমার সন্তান রয়েছে। এছাড়া সেলভি চিতাপ্পার স্ত্রীকে বলে, কোনোভাবেই যেন এই কথাটা কেউ না জানে। সে তাকে কসম খাওয়ায়, এমনকি রাঘবান এবং চিতাপ্পাও যেন এই বিষয়টা কোনোভাবে না জানে। বাইরে থেকে সেলভি নিজেকে শক্ত দেখাচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছিল। তার ছোট্ট একটা স্বপ্নের পৃথিবী ছিল, রাঘবান, তার সন্তান, তার সংসার, কিন্তু ইনবারাজ সেটা ভেঙে ফেলেছে। সেলভি রাঘবানের ফটোর সামনে এসে কাঁদতে থাকে আর বলে, আমি তোমার আমানতকে রক্ষা করতে পারিনি, আমার তোমাকে না বলে যাওয়া উচিত হয়নি, আমাকে তুমি মাফ করে দিও। সবকিছু বলেই সে কাঁদতে থাকে। আর তখনই সে দেখতে পায় তার পাবে রক্ত পড়ছে, অর্থাৎ তার গর্ভে যে সন্তানটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এটা দেখার পরে সেলভি আরও ভেঙে পড়ে। সে কি করবে বুঝতেই পারছিল না। আর সবকিছু হারিয়ে অবশেষে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে, অর্থাৎ সুইসাইড করে। এইসব কিছু জানার পরে কোনোভাবেই নিজেকে আর শান্ত রাখতে পারছিল না রাঘবান। তখনই মোবাইলের দোকানে সেই ছেলেটা আরও একটা কথা বলে, আমাদের ছোট্ট নন্দিনী রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়নি, বরং ধাবা থেকে যখন একা একা সে ফিরছিল, তখনই তার উপরে কুনজর ফেলে ইনবারাজ, তাকে নিয়ে যায় এবং রেপ করে। আর ওই অবস্থাতে সেখানে ফেলে যায়, যাতে মনে হয় যে রোড অ্যাক্সিডেন্ট করে সে আঘাত পেয়েছে। পুরো গ্রামবাসী স্তব্ধ হয়ে যায় এসব কিছু শোনার পরে। ইনবারাজ যে এত বড় নরপশু সেটা আজ পর্যন্ত কেউ টেরই পায়নি। এদিকে রাঘবানের রক্ত মাথায় চড়ে গিয়েছিল। সে চলে যায় ইনবারাজের আস্তানায়। দেখা যায় ইনবারাজ তখন একজন মহিলাকে সুদের টাকার ফাঁদে ফেলে তার ইজ্জত হনন করার চেষ্টা করছিল। রাঘবান সেখানে চলে যেয়ে ইনবারাজের লোকদের মারতে শুরু করে, ইনবারাজকে মারতে শুরু করে। তার মাথায় এতটাই রক্ত চড়ে গিয়েছিল সে সবাইকে একে একে মেরে ফেলে, ইনবারাজকেও মারতে শুরু করে। আর একটা সময় সেলভি, নন্দিনী এবং সবার কথা তার মনে পড়ে। সব রাগ একসাথে করে সে ইনবারাজের মাথাটাই আলাদা করে ফেলে, অর্থাৎ তার মাথা কেটে ফেলে। ইনবারাজের মাথাটা নিয়ে সে চলে আসে সেই ডক্টরের বাড়িতে, যে ডক্টর বলেছিল নন্দিনী মাথায় চোট পেয়েছে। আসলে সেই ডক্টর জানতো নন্দিনীকে রেপ করা হয়েছে, কিন্তু সেই কথাটা সে আড়াল করে গেছে ইনবারাজের কাছ থেকে টাকা খেয়ে। এই জন্য রাঘবান তার মাথাটাও কেটে ফেলে। আর সেই দুইটা মাথা নিয়ে সে চলে যায় থানায়। তার এই রক্তাক্ত অবস্থায় আর বস্তাবন্দি দুটো কাটা মাথা দেখে পুরো পুলিশ স্টেশন হতবাক হয়ে যায়। সব পুলিশরা ভয় পেতে থাকে, কিন্তু রাঘবান সেখানে সারেন্ডার করে দেয় আর বলে, এখানে 3টা কাটা মাথা রয়েছে। কিন্তু বস্তা খুলতেই তারা দেখতে পায় সেখানে 2টো কাটা মাথা। পুলিশ অফিসার বলে, এখানে তো 2টো মাথা, আরও একটা কোথায়? ঠিক তখনই রাঘবান সেই পুলিশের মাথাও কেটে ফেলে। আসলে পুলিশ, ডক্টর এবং ইনবারাজ এই 3জন মিলেই ভয়ঙ্কর একটা ক্রাইমের চক্র তৈরি করেছিল এই গ্রামকে ঘিরে। আর রাঘবান অবশেষে সেই পুরো চক্রটাকে শেষ করে দেয়। আর এরপরেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পুরো ঘটনা শোনার পরে সেই এমএলএ কষ্ট পায়। সে বুঝতে পারে তার শালা ইনবারাজ একটা নরপশু ছিল, একটা মনস্টার ছিল। এমএলএ বলে, আমি যদি আগে থেকে জানতাম ইনবারাজ এমন, তাহলে আমি নিজ হাতে ওকে গুলি করে মেরে ফেলতাম। আমি তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করছি। রাঘবান বলে, জেল থেকে বের হয়ে আমি কী বা করব? আমার আপন বলতে কেউ নেই, বেঁচে থাকার মতো কোনো সম্বল নেই, তাই আমি জেলেই থাকতে চাই, সাজা কাটাতে চাই। রাঘবান বছরে শুধুমাত্র একবারই জেল থেকে বের হয়, সেলভির মৃত্যুর দিন। আর সেই দিন তার জন্য প্রার্থনা করে, তার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে। আর এরপরেই আবারও সে জেলে চলে আসে। এদিকে চিতাপ্পা এবং তার স্ত্রী রাঘবানের এই অবস্থা দেখে শুধুমাত্র নিজেদের দায়ী করে মাথা চাপড়ে কাঁদছিল। এছাড়া তাদের আর কী বা করার ছিল? এদিকে সেই এমএলএ সেই গ্রামকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়, সব ধরনের সমস্যা দূর করে দেয়। সেই গ্রাম হয়তোবা তার অধিকার ফিরে পেয়েছিল, ইনবারাজের মতো দৈত্যের হাত থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু তার আগেই কয়েকটি জীবন নষ্ট হয়ে গিয়েছিল, কয়েকটি পরিবার চিরদিনের মতো শেষ হয়ে গিয়েছিল। রাঘবানের মতো একজন মানুষের জীবনটা ধ্বংস হয়ে গিয়েছিল।
আর সুদের চক্রটা হচ্ছে একটা ফাঁদ, আর এই জন্য বাস্তব জীবনেও আমাদের এই সুদের চক্র থেকে দূরে থাকা উচিত। এছাড়া কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সব দিকে যাচাই বাছাই করে নিতে হবে, নয়তোবা আমরাও এমন ফাঁদে পড়ে যেতে পারি। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।